नमस्कार बंधुरा इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत। बंधुरा शुभ दीपावली, धनतेरास, भूत चतुर्दशी एवं भातृद्वितीयार अनेक अनेक शुभेच्छा आपनादेर एवं आपनादेर परिवारेर प्रियजनदेर जन्य इतिहासेर इतिकथार पक्ष थेके। आजकेर पर्वे आमरा जे विषयटी जानबो सेटी हलो भूत चतुर्दशी बा नरक चतुर्दशीते शास्त्र मते যমরাজের नामे प्रदीप देওয়া হয়। এই অনুষ্ঠানটিকে শাস্ত্র মতে বলা হয় যম দীপদান। কেন এই দিনে যমরাজের নামেই প্রদীপ দেওয়া হয়, আজকের পর্বে আমরা এর পৌরাণিক কাহিনী এবং ব্যাখ্যা, মাহাত্ম্য সকল কিছুই জানতে পারব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। धनतेरस বা ধন ত্রয়োদশীর পরের দিন পালিত হয় ভূত চতুর্দশী। এটি নরক চতুর্দশী, রূপ চতুর্দশী আরও অনেক নামে পরিচিত। ধর্মীয় ধারণা অনুযায়ী চতুর্দশীর দিন যমরাজের নামে দীপদানের প্রথা প্রচলিত। এই দিনে যমরাজের নামে আটার চারমুখী প্রদীপ বানিয়ে বাড়ির প্রবেশদ্বারে রাখার নিয়ম রয়েছে। রাতে প্রদীপে তেল দিয়ে 4টি বাতি জ্বালানো হয়। এরপর নিয়ম করে পুজো করার পর প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ দিকে মুখ করে যমরাজের নামে মন্ত্র জপ করে এই পুজো সম্পূর্ণ করা হয়। নরক চতুর্দশী বা ভূত চতুর্দশীতে তিলের তেলের প্রদীপও জ্বালানো হয়। বাড়ির প্রবেশদ্বারে সামান্য চাল বা ধান রাখা হয় এবং তার উপরে সেই প্রদীপকে রাখতে হয়। তবে কেন এই প্রদীপ জ্বালানোর প্রথা? নরক চতুর্দশীর সঙ্গে যমরাজের একটি সম্পর্ক রয়েছে। যেন যমের নামে প্রদীপ জ্বালানো হয়, তার জন্য এই পৌরাণিক কাহিনীটি জানুন। কোনো এক সময় যমরাজ তার যমদূতদের জিজ্ঞাসা করেছিলেন, কোনো প্রাণীর প্রাণ হরণের সময় তাদের কি দয়া হয় না? প্রথমে যমদূতেরা সংকোচ করলেও পরে তারা জানায় তাদের কোনোদিন দয়া হয় না। কিন্তু দ্বিতীয়বার যখন যমরাজ জিজ্ঞেস করলেন, তখন যমদূতেরা বললেন একটি আশ্চর্যকর ঘটনা। তারা সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে বললেন, হেম নামে এক রাজা ছিলেন। তার স্ত্রীর এক সুন্দর পুত্র জন্মেছিল। পুত্র সন্তানের জন্মের পরে জ্যোতিষীরা নক্ষত্র গণনা করে জানালেন, এই পুত্রের বিবাহের 4 দিন পরে তার অকাল মৃত্যু হবে। এই ভবিষ্যৎবাণী শোনার পরে রাজা খুব ভীত হয়ে গেলেন এবং তিনি তার সেই ছেলেকে যমুনা নদীর তীরে একটি গুহাতে ব্রহ্মচারী হিসেবে লালন পালন শুরু করলেন। একদিন সেই যমুনার তীর দিয়েই মহারাজা হংসের কন্যা ঘোরাফেরা করছিলেন। রাজকুমার সেই পরমা সুন্দরী কন্যাকে দেখে একেবারে মোহিত হয়ে গেলেন এবং তারা গন্ধর্ব মতে বিবাহ করলেন। জ্যোতিষের গণনা অনুযায়ী সেই বিবাহের 4 দিন পরে রাজকুমারের মৃত্যু হওয়ার কথা। স্বামীর মৃত্যু দেখে কাঁদতে শুরু করলেন সেই রাজকুমারী। যমদূতেরা যমরাজকে বললেন, মহারাজ, সেই নববিবাহিতার বিলাপ শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছিল। সেই রাজকুমারের প্রাণ হরণের সময় আমাদেরও চোখ থেকে জল গড়িয়ে পড়ে। আমাদের কান্না আর থামছিল না। তখন এক যমদূত যমরাজকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, এরপর যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয়, তার থেকে বাঁচার কি উপায় আছে? তখন যমরাজ একটি উপায় বললেন যে অকাল মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য নরক চতুর্দশী বা ভূত চতুর্দশীর দিনে নিয়ম মেনে পুজো করতে হবে এবং প্রদীপ জ্বালাতে হবে। নরক চতুর্দশীর দীপদান করলে অকাল মৃত্যুর ভয় থাকে না। এই কারণেই হয়তো নরক চতুর্দশীর দিনে যমের নামে দীপদানের প্রথা প্রচলিত হয়ে আছে আমাদের হিন্দু ধর্মে। এটি একটি পৌরাণিক গল্প। 14 শাক কেন খাওয়া হয়, এই 14 শাকের মধ্যে কি কি রয়েছে এবং 14 বাতি কেন জ্বালানো হয়। নরক চতুর্দশী আচারবশত চতুর্দশ অর্থাৎ 14 শাক ভক্ষণ। এই 14 শাকের বাংলা নাম হলো ওল, কেউ, বেতো, সর্ষে, কালকাসুন্দে,
জয়ন্তী, নিম, হেলঞ্চা, সামচে, পলতা, গুলঞ্চ, ভাট পাতা, শুক্লা পাতা, শুষ্নী শাক। ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীতে আমরা 14 প্রদীপ জ্বালাই আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে, তাদের আত্মার শান্তি কামনায়, এবং 14 শাক খাই আমাদের স্বাস্থ্যগত কিছু কারণে। সনাতন ধর্মে ধর্ম এবং স্বাস্থ্য দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের সনাতন ধর্মে আমরা প্রত্যেক মাসে যে ব্রত, আচার, অনুষ্ঠান পালন করি সবই কিন্তু স্বাস্থ্যবিধি অনুসারে, এবং এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যাও আমরা পাই। যেমন 14 শাক খাওয়া। 14 শাকের প্রত্যেকটি গাছ এককভাবে যে কোনো রোগ প্রতিরোধ করে। সেই জন্যই কার্তিক মাসের অমাবস্যার আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিনে 14 শাক খেতে বলা হয় এটি খেলে ঋতুজনিত বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা মুক্ত হব। কার্তিক মাসে সাধারণত জ্বর, সর্দি, কাশি ঋতু পরিবর্তনের ফলে হয়ে থাকে। তাই 14 শাক খেলে সেখান থেকে আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হবে। তাই প্রাচীনকাল থেকেই এই প্রথা আমাদের সনাতনীদের মধ্যে প্রচলিত হয়ে আসছে। আমাদের বাংলায় একটি প্রচলিত কথা রয়েছে, বলা হয় ভূত চতুর্দশীর দিনে যারা 14 শাক খান যমের ঘর থেকে তারা অনেক দূরে থাকেন। অতীতকাল থেকে এই প্রাচীন প্রথা বর্তমান সময়েও আমরা পালন করে আসছি। 14 শাক খাওয়ার পেছনে একটি বৈজ্ঞানিক যুক্তিও আছে। বর্ষাকালে শরীরে ঠান্ডা লাগে, শরৎকালে প্রায়ই আমাদের মধ্যে পিত্তের গন্ডগোল দেখা যায়। সেই জন্য এই খাদ্যদ্রব্য একসঙ্গে ব্যবহার করার কথা বলা হয়। ভূত চতুর্দশীতে তা খাওয়ার সূচনা। তবে বন্ধুরা, এই একটি মাত্র দিনে 14 শাক খেলে হবে না। ভূত চতুর্দশী থেকে 14 শাক খাওয়ার সূচনা। তাই প্রতিদিন 2-3টি বা কয়েকটি মিলিয়ে সারা অগ্রহায়ণ মাস জুড়েই আমাদের শাক খেতে হবে। তারপর ঘুরিয়ে ফিরিয়ে একটি করে মাঝে মধ্যে সারা বছর এই 14 শাকের মধ্যে যে কোনো শাক খেতে হবে। বলা হয় এর ফলে আমাদের শরীরে মারণ রোগের প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়। অতীতকালে ভয়ানক মহামারী রোগ থেকে নিস্তার পাওয়ার জন্য এই শাকগুলির ব্যবহার করা হতো। কার্তিক মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি অর্থাৎ 14তম দিন, যেটি নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী নামে পরিচিত। এই বিশেষ দিনে আমরা বাঙালিরা 14 বাতি জ্বালাই অর্থাৎ 14 প্রদীপ জ্বালাই এবং যমরাজের উদ্দেশ্যে অকাল মৃত্যুর রোধের জন্য পরিবারের সদস্যদের বিশেষ প্রদীপ দান করি চতুর্মুখী। নরক চতুর্দশী বা ভূত চতুর্দশীতে আপনার সংসারের নেগেটিভিটি দূর করার বিশেষ উপায় জানব, খুব সহজ এবং সাধারণ উপায়। কার্তিক মাস হিন্দু ধর্মে অত্যন্ত প্রিয়। এই মাস ভগবান শ্রীহরি এবং মা লক্ষ্মীর প্রিয় মাস। 5 দিন ব্যাপী দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয় কার্তিক মাসে। এই দীপাবলি উৎসবের প্রথম দিন হলো ধনতেরাস বা ধন ত্রয়োদশী এবং দ্বিতীয় দিন হলো নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী। বলা হয় হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে নরকাসুরকে এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিলেন। এছাড়া এও বলা হয় এই বিশেষ দিনে পবনপুত্র হনুমানজি 14 বছরের বনবাসের পরে শ্রীরামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে আসেন তার সংবাদ অযোধ্যাবাসীদের দিয়েছিলেন। ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই উৎসব বিভিন্ন নিয়মে আলাদা আলাদাভাবে পালিত হয়। আমরা যেমন ভূত চতুর্দশী পালন করি, ভারতবর্ষের অন্যান্য স্থানে এর নাম কিন্তু বিভিন্ন রকম রয়েছে এবং আচার নিয়মও আলাদা আলাদা। বলা হয় কার্তিক মাসের এই বিশেষ দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তেল মাখতে, তেল মেখে গঙ্গার জলে স্নান করতে। সনাতনীরা বিশ্বাস করেন নরক চতুর্দশীর দিনে মা লক্ষ্মী তেলে বাস করেন এবং দেবী গঙ্গা জলে বাস করেন। এই কারণেই এই বিশেষ নিয়ম। এছাড়া যারা নরক চতুর্দশীর দিনে বাড়িতেই স্নান করবেন তারা স্নানের জলে ফিটকিরি মিশিয়ে স্নান করুন। ফিটকিরি নেতিবাচকতা ধ্বংস করে, ঘরে ইতিবাচক শক্তির আগমন ঘটায়। নরক চতুর্দশীর দিনে বহু সনাতনীরা
বাড়িতে বিশেষ করে আপনার বাথরুমে ফিটকিরি রাখেন এবং সেটি শেষ হলে আবার নতুন করে সেটি রাখা হয়। নরক চতুর্দশীর এই বিশেষ নিয়ম আপনারাও করতে পারেন। নরক চতুর্দশীর দিনে আপনার ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন ভাঙা আসবাবপত্র, অকেজো জুতো, ছেঁড়া কাপড়, ভাঙা কাপ প্লেট, বাসন ইত্যাদি সরিয়ে ফেলুন। এছাড়া বাতি জ্বালিয়ে ঘরের অন্ধকার জায়গা আলোকিত করুন। নরক চতুর্দশীর দিনে আপনার বাড়ির ড্রেন পরিষ্কার করুন এবং সেখানেও একটি বাতি দিন। বাড়ির পরিবেশ শুদ্ধ হবে, মা লক্ষ্মীর আগমন ঘটবে। নরক চতুর্দশীর দিনে সূর্যপুত্র মৃত্যুর দেবতা যমরাজকে সন্তুষ্ট করার জন্য প্রদীপ প্রজ্বলন করা হয়। বাড়ির দক্ষিণ দিকে একটি চতুর্মুখী প্রদীপ জ্বালান। এই প্রদীপ মাটির না হয়ে যদি ময়দার হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। আপনি নিজে হাতেই এই প্রদীপ তৈরি করুন। নরক চতুর্দশীকে ছোট দীপাবলিও বলে। যমরাজকে তুষ্ট করার এই প্রথা বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে। অনেকে নরক চতুর্দশীতে ঘরবাড়ি পরিষ্কার করে মা লক্ষ্মীর পুজো করেন, আপনিও করতে পারেন। সনাতন হিন্দু ধর্মে যে কোনো উৎসব অনুষ্ঠানে পুজোতে কর্পূরের ব্যবহার হয়। কর্পূর ইতিবাচক শক্তির ভালো উৎস। এই দিনে মা লক্ষ্মীর পুজো করার সময় মাকে কর্পূর অবশ্যই দেবেন, অর্থাৎ মায়ের পুজোতে প্রদীপ জ্বালানোর সময় কর্পূর অবশ্যই জ্বালাবেন। এতে আপনার জীবন থেকে ঝামেলা দূর হবে। কর্পূর আপনার ঘরের পরিবেশকে শুদ্ধ করবে, ঘরের সমস্ত নেগেটিভিটিকে শোষণ করবে। ধনতেরাসের দিনে আপনারা যে ঝাড়ু কিনেছেন, নরক চতুর্দশীর দিনে সেই ঝাড়ু ব্যবহার শুরু করতে পারেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।